আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রদেরকে আমার ক্লাসে স্বাগত। আমি শাহান আরা, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো তৃতীয় বর্ষের ছাত্ররা, তোমরা জানো আমি তোমাদের মৃত্তিকা ভূগোল এই কোর্সটি পড়িয়ে থাকি। তো আজকে সিলেবাসের ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল বা মৃত্তিকার প্রাকৃতিক গুণাবলী নিয়ে আলোচনা করব। মৃত্তিকা হলো একটি জটিল ক্রমবিকশিত মিশ্রণ। এই জটিল মিশ্রণের জন্য এর ভিতরে কতগুলো বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যা মাটির রাসায়নিক ও জৈবিক গুণাগুণকে নিয়ন্ত্রণ করে। ফলে উদ্ভিদ জন্মানোর ক্ষেত্রে অথবা মাটির অন্যান্য ব্যবহারের সময় এসব ধর্ম ভীষণভাবে প্রভাব বিস্তার করে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো মৃত্তিকার ওজন, মৃত্তিকার বর্ণ, উত্তাপ, পানি ধারণ ক্ষমতা ইত্যাদি। এদেরকেই মৃত্তিকার প্রাকৃতিক গুণাবলী বা মৃত্তিকার ভৌত ধর্ম বলা হয়। কিন্তু মৃত্তিকার এই ভৌত ধর্মের অবস্থা বিচার করতে গেলে মৃত্তিকার বুনট ও সংযুক্তি এই দুটি বিষয় সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন। তো মৃত্তিকার বুনট কি দেখা যায়। মৃত্তিকার ভিতর নানা আকারের, নানা আয়তনের কণা দেখা যায়। এদের ভিতর কতগুলো মোটা ও মাঝারি, যাদের আমরা খালি চোখে দেখতে পারি, আবার কতগুলো কণা খুবই সূক্ষ্ম, এগুলোকে খালি চোখে দেখা যায় না। এদেরকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। বিভিন্ন আয়তনের এসব কণার বৈশিষ্ট্যের উপরই নির্ভর করে মৃত্তিকার বৈশিষ্ট্য। এসব কণাকে পৃথক করে এদের আকার বা আয়তন নির্ণয় করা হয়েছে। এজন্য এদেরকে আয়তনী কণাও বলা হয়। এই আয়তনী কণাগুলোর আয়তনের আকারকেই মৃত্তিকার গুণন বা গ্রথন বলা হয়। আচ্ছা, সংজ্ঞার মতো করে বলতে গেলে বলতে হয় যে মৃত্তিকার একক কণার পারস্পরিক আকার দ্বারা সৃষ্ট স্থূলতাকে বা সূক্ষ্মতাকেই মৃত্তিকার গুণন বলা হয়। আয়তনের উপর নির্ভর করে মৃত্তিকার এই কণাগুলোকে 4 ভাগে ভাগ করা যায়: পাথর কণা, বেলে কণা, পলি কণা এবং কর্দম কণা। প্রত্যেক কণারই একটি নির্দিষ্ট আয়তনী সীমা রয়েছে। বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থা এদের ব্যাস ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করেছে। এদের ভিতর উল্লেখযোগ্য কয়েকটি ছকে দেওয়া হল। মৃত্তিকার বিভিন্ন আকারের কণার ব্যাসের সীমা নির্ধারণের ইউএস পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি, এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। মৃত্তিকার কণা ইউএস পদ্ধতিতে কঙ্কর। এই কণার ব্যাস হচ্ছে 2.0 মিলিমিটারের উপরে। অতি মোটা বালি ইউএস পদ্ধতিতে 2.0 থেকে 1.0। মোটা বালি এর কণার ব্যাস হচ্ছে 1.0 থেকে 0.5। মাঝারি বালি এর ব্যাস হচ্ছে 0.5 থেকে 0.25। সূক্ষ্ম বালি 0.25 থেকে 0.10। অতি সূক্ষ্ম বালি এর ব্যাস হচ্ছে
0.01 থেকে 0.05 পলি। এর ব্যাস হচ্ছে 0.05 থেকে 0.002 এবং কর্দম এর ব্যাস হচ্ছে 0.002 এর নিচে। এবার দেখা যাক আন্তর্জাতিক পদ্ধতিতে মৃত্তিকা কণার ব্যাস। কঙ্করের ব্যাস হচ্ছে 2.0 এর উপরে, মোটা বালি 2.0 থেকে 0.2, সূক্ষ্ম বালি 0.02 থেকে 0.002, পলি 0.02 থেকে 0.002, আর কর্দম এর সীমা হচ্ছে 0.002 এর নিচে। এটি ছিল আন্তর্জাতিক পদ্ধতিতে মৃত্তিকার বিভিন্ন কণার ব্যাস নির্ণয়ের পদ্ধতি। এরপর আমরা আলোচনায় চলে যাব মৃত্তিকার বুনট-ভিত্তিক শ্রেণী বিভাজন। কোনো মৃত্তিকাতে শুধু এক ধরনের কণা থাকে না, বরং কম বেশি সব রকমের কণাই এখানে নানা অনুপাতে এর মধ্যে বিদ্যমান থাকে। কণার এই অনুপাতের উপর নির্ভর করে মাটিকে শ্রেণী বিভাজিত করা হয়েছে। একে মৃত্তিকার বুনট-ভিত্তিক শ্রেণী বিভাজন বলা হয়। বুনটের উপর ভিত্তি করে মাটিকে 12টি শ্রেণীতে বিভক্ত করা যায়। আর এই মাটিকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে সাহায্য করে বালি, পলি ও কাদার আপেক্ষিক শতকরা হার। এখন মৃত্তিকার অতি পরিচিত একটি শ্রেণী এবং এই শ্রেণীটি আলোচনা করা হলো ওজনের শতকরা হার। এখন একটু বোর্ডে দেখি এই শ্রেণী বিভাজনটা। বালি, এই বালি মাটিতে এই শতকরা 80%, কমপক্ষে শতকরা 80% বালি থাকবে এবং শতকরা 20% পলি বা কাদা থাকবে। দোআঁশ বালি শতকরা 85% বালি, শতকরা 10% পলি এবং শতকরা 5% কাদা। দোআঁশ মাটি শতকরা 45% বালি, 40% পলি এবং 15% কাদা। বালিযুক্ত দোআঁশ, এই মৃত্তিকাতে শতকরা 65% বালি, 25% পলি এবং 10% কাদা থাকবে। পলি দোআঁশ, এই শ্রেণীতে 20% বালি, 60% পলি এবং 20% কাদা পরিমাণ। পলিযুক্ত কাদা দোআঁশ, এই শ্রেণীতে শতকরা 20% বালি, শতকরা 60% পলি, শতকরা 20% কাদার পরিমাণ। পলিযুক্ত কাদা দোআঁশ, এই শ্রেণীতে রয়েছে শতকরা 15% বালি, শতকরা 55% পলি, শতকরা 30% কাদা। কাদা দোআঁশ, এই শ্রেণীতে রয়েছে শতকরা 28% বালি, 37% পলি, শতকরা এবং 35% কাদা। কাদা মাটি, এই শ্রেণীতে রয়েছে শতকরা 25% বালি, শতকরা 30% পলি, শতকরা 45% কাদা। মাটি যখন বালি সমৃদ্ধ হয় তখন তা ঘন বুনন বিশিষ্ট মৃত্তিকা হয়,
আর এ মাটি দিয়ে সহজে কাজ করা যায়। অপরপক্ষে পলি ও বালি মিহি বুনন বিশিষ্ট, যা শক্ত ও ভারী, এবং এ মাটি দিয়ে কাজ করা বেশ কঠিন। মৃত্তিকার বুনন মৃত্তিকার জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়, যার দ্বারা তো মৃত্তিকার এই বুনটের গুরুত্ব এখন একটু আলোচনা করব। মৃত্তিকার ভৌত গুণাবলীর মধ্যে মৃত্তিকার বুনট বা গ্রথন হচ্ছে অন্যতম। মৃত্তিকার যাবতীয় গুণাগুণের উপর বুনটের প্রভাব ব্যাপক। যেমন মৃত্তিকার বুনট জানা থাকলে মৃত্তিকা কি পরিমাণ বা কি হারে পানি ধারণ করবে এবং এর কত শতাংশ উদ্ভিদ তথা ফসল পরিশোষণে সক্ষম হবে তা সহজেই ধারণা করা যায়। দ্বিতীয়ত, চাষাবাদ ও ফসল উৎপাদনের জন্য মৃত্তিকার ব্যবস্থাপনা সম্পর্কে পূর্বেই ধারণা করা যায়। যেমন এঁটেল প্রধান মৃত্তিকাকে দোআঁশ মৃত্তিকা অপেক্ষা অধিকবার চাষ ও মই দেওয়া প্রয়োজন। সেজন্য বুনট ভিত্তিক মৃত্তিকার নাম জানা থাকলে এ সম্পর্কে আগেই ধারণা করা যায়। তৃতীয়ত, পানি মৃত্তিকার একটি অপরিহার্য উপাদান। বুনট অনুযায়ী সময় মতো সেচ ও নিষ্কাশন করার ক্ষেত্রে বুনট একটি প্রধান বিবেচ্য বিষয়। চতুর্থত, মৃত্তিকাকে সহজে শ্রেণীবিন্যস্ত করার জন্য মৃত্তিকার বুনট খুবই প্রয়োজনীয়। পঞ্চমত বলা যায় যে সকল প্রকার মৃত্তিকায় একই সময় বীজ বপন করা যায় না। যেমন বেলে প্রধান মৃত্তিকায় মৌসুমের প্রথম দিকে এবং এঁটেল প্রধান মৃত্তিকায় মৌসুমের শেষ দিকে বীজ বপন ও চাষাবাদ করতে হয়। অর্থাৎ বুনটই বীজ বপনকাল পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। এরপরে বলা যায় কখনো কখনো বুনট মৃত্তিকার বিক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে। মৃত্তিকার পুষ্টি উপাদান ধারণ বুনট দ্বারা বহুলাংশে নিয়ন্ত্রিত হয়। আরো বলা যায় যে সভ্যতার বিকাশ তথা দালান কোঠা, রাস্তাঘাট, রেলপথ ইত্যাদি কোন জায়গায় হবে তা বুনটের উপর নির্ভরশীল। মৃত্তিকা নবীন কি পুরাতন এই বিষয়টিও বুনটের মাধ্যমে কিছু অংশ নিরূপণ করা যায়। মৃত্তিকাকে উর্বরা ও উৎপাদনশীল হিসেবে আখ্যায়িত করা যায় কিনা তা বুনট সম্পর্কে ধারণা থাকলে সহজেই বলা যায়। এই বুনট মৃত্তিকার ভৌত রাসায়নিক ও জৈবিক গুণাবলী সম্পর্কেও জানাতে বা অবহিত করতে আমাদেরকে সাহায্য করে। সবশেষে বলা যায় যে মৃত্তিকার বুনন খুবই প্রয়োজনীয়, কারণ এর সাহায্যেই মৃত্তিকার পানির অবস্থা বোঝা যায়। বোর্ডে ত্রিভুজাকৃতির রেখাচিত্র মৃত্তিকার বুনট ভিত্তিক নাম নির্ণয়ে সহায়তা করে, আর মৃত্তিকার যান্ত্রিক বিশ্লেষণ পদ্ধতিতেই এর নাম বের করা হয়। এরপর আমরা মৃত্তিকার দ্বিতীয় প্রাকৃতিক গুণাবলী তে চলে যাব। মৃত্তিকার দ্বিতীয় প্রাকৃতিক গুণাবলী হচ্ছে মৃত্তিকার সংযুক্তি বা এটিকে সয়েল স্ট্রাকচার নামেও এটি পরিচিত। এখন দেখা যাক যে মৃত্তিকার সংযুক্তি বা সয়েল স্ট্রাকচার বলতে কি বোঝায়। মৃত্তিকার পৃথক পৃথক কণা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্ট আকৃতিতে সংস্থাপিত হওয়ার নামই মৃত্তিকার সংযুক্তি। মৃত্তিকার সংযুক্তির শ্রেণীবিভাজন। মৃত্তিকার বৈশিষ্ট্য ও আকার আকৃতি অনুসারে মৃত্তিকার সংযুক্তিকে 4 ভাগে ভাগ করা যায়, যথা থালা আকৃতি বা প্লেট লাইক, প্রিজম আকৃতি বা প্রিজম লাইক, পিণ্ডীভূত বা ব্লক আকৃতি বা ব্লক লাইক এবং উপগোলকীয় আকৃতি বা স্ফেরিওডাল। এখন দেখা যাক প্লেটি লাইন। এই সংযুক্তিটি কি? প্লেটি লাইন মৃত্তিকার সূক্ষ্ম কণাগুলো স্তূপ আকারে
পুঞ্জীভূত হয়ে যদি পাতলা থালা বা ফলকের মতো আকার ধারণ করে তখন তাকে থালা আকৃতির সংযুক্তি বলা হয়। সাধারণত নবীন মাটিতেই এই ধরনের সংযুক্তি বেশি দেখা যায়, তবে কখনো কখনো অন্তর্ভূমিতেও বা সাবসয়েলেও এই মাটি দেখা যায়। প্রিজম আকৃতি, উলম্বভাবে প্রিজম আকৃতি বা প্রিজম লাইন। উলম্বভাবে দণ্ডাকারে গঠিত মৃত্তিকার স্তরকে প্রিজম আকৃতির মৃত্তিকার সংযুক্তি বলা হয়। এটি দেখতে অনেকটা প্রিজমের মতো। এটি এই সংযুক্তিটি ফসল উৎপাদনের জন্য খুব একটা ভালো। আচ্ছা, পিণ্ডীভূত বা ব্লক আকৃতি, এরকম কণা বন্ধন দৈর্ঘ্য ও প্রস্থে সাধারণত সমান হয় না। এই কণা দেখতে একটি ব্লকের মতো। এর উপরিভাগ অধিকাংশ ক্ষেত্রেই সমতল হয়, তবে তলের সংখ্যা বা আকার সম্বন্ধে কোনো স্থিরতা নেই। এই কণা বন্ধন দুরকম হতে পারে, পিণ্ডাকার ও বাদামাকার। এরপরে দেখা যাক যে উপগোলকীয় আকৃতি কিরকম। এই জাতীয় সংযুক্তিগুলোর সবকটি অক্ষই সমান থাকে, এদের তলের সংখ্যাও অনেক এবং এদের সবকটি তল সমতল। কয়েকটি আবার গোলাকার হতে পারে। এ জাতীয় সংযুক্তির ব্যাস সাধারণত 3 থেকে 6 মিলিমিটার। এই সংযুক্তি ফসল উৎপাদনের জন্য খুবই উপযোগী বলে বিবেচিত হয়। মৃত্তিকার এই উপগোলকীয় সংযুক্তিটি আবার দুরকম, দানাদার এবং অত্যন্ত সূক্ষ্ম দানাদার যে সংযুক্তি, এটি অনেকটা গোলাকার। এর ব্যাস 3 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হতে পারে। আর অত্যন্ত সূক্ষ্ম যেটি, এটি অনেক অংশে দানাদার দলার মতো, তবে এরা আরো সছিদ্র, আরো ভঙ্গুর এবং অসমান, আকারে অনেক ছোট। এ জাতীয় সংযুক্তি মৃত্তিকার উর্বরতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। মৃত্তিকার সংযুতিকে আরো কয়েকটি শ্রেণী বিভাজনে বিভাজিত করা হয়ে থাকে, যেমন আয়তন অনুসারে এবং ক্রম অনুসারে। এখন দেখা যাক যে আয়তন বা আকার অনুসারে মৃত্তিকার সংযুক্তির শ্রেণী বিভাজন। এই আকার অনুসারে মৃত্তিকার সংযুক্তিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। অতি সূক্ষ্ম, অতি স্থূলাকার সংযুক্তি, যাদের ব্যাস 10 মিলিমিটার অপেক্ষা বড়, কিন্তু পিণ্ডাকার সংযুক্তির ক্ষেত্রে 5 সেন্টিমিটার অপেক্ষা বড়। স্থূলকার সংযুক্তি, যাদের ব্যাস 5 থেকে 10 মিলিমিটার, কিন্তু পিণ্ডাকার সংযুক্তির ক্ষেত্রে 2 থেকে 5 সেন্টিমিটার। মাঝারি সংযুক্তি, যাদের ব্যাস 2 থেকে 5 মিলিমিটার, কিন্তু পিণ্ডাকার সংযুক্তির ক্ষেত্রে 1 থেকে 2 সেন্টিমিটার। সূক্ষ্ম সংযুক্তি, যাদের ব্যাস 1 থেকে 2 মিলিমিটার, কিন্তু পিণ্ডাকারের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিমিটার। অতি সূক্ষ্ম সংযুক্তি, যাদের ব্যাস 1 মিলিমিটার অপেক্ষা কম, কিন্তু পিণ্ডাকারের ক্ষেত্রে 1 থেকে 5 মিলিমিটার বা এর চেয়ে ছোট। ক্রম অনুসারে মৃত্তিকার সংযুক্তির শ্রেণী বিভাজন। ক্রম অনুসারেও মৃত্তিকার সংযুক্তিকে 5টি শ্রেণীতে বিভক্ত করা যায়, যথা ভঙ্গুর বা স্ট্রাকচারলেস, যেটি এই সংযুক্তির গড়ন সম্পূর্ণ অসম্পূর্ণ। শিথিল, যে সংযুক্তির গড়ন হালকা সাধারণ। যে সংযুক্তির গড়ন মোটামুটি শক্ত সুদৃঢ়, যাদের দানাসমূহ সুগঠিত। অত্যন্ত দৃঢ় সম্বন্ধ, এটি ভেরি স্ট্রং সংযুক্তির। এই সংযুক্তির গড়ন সুগঠিত ও খুব শক্ত। সংযুক্তিকে ভিত্তি করে মৃত্তিকা শ্রেণীবিভাগ। সংযুক্তির উপর ভিত্তি করে মাটিকে 2 ভাগে ভাগ করা যায়। সংযুক্তিহীন মাটি, এই সংযুক্তিহীন মাটিকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, এক দানাযুক্ত মাটি এবং সংহত মাটি। আর দ্বিতীয় শ্রেণীবিন্যাসটি হচ্ছে সংযুতিযুক্ত মাটি।
সংযুক্তি গঠনকারী মাটি, এতে একাধিক ধরনের কণার উপস্থিতি দেখতে পাওয়া যায় এবং এই কণাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্ট আকৃতির দলা সৃষ্টি করে। এরপর আমরা আলোচনা করি, অল্প একটু আলোচনা করব এই মৃত্তিকার সংযুক্তির গুরুত্ব নিয়ে। মৃত্তিকার সংযুক্তি মৃত্তিকার রন্ধ্র পরিসর, মৃত্তিকার বায়ু চলাচল, তাপ পরিচালন, আয়তনিক ঘনত্ব ইত্যাদি নিয়ন্ত্রণ করে। মাটিতে যদি সংযুতি না থাকে বা থালাকৃতির সংযুক্তি থাকলে বায়ু চলাচল ও পানির অনুপ্রবেশ বিঘ্নিত হয়। ফলে কৃষির উন্নতির জন্য সংযুক্তির উন্নয়ন সাধন অপরিহার্য। সংযুক্তির উন্নয়ন সাধন হলে বায়ু চলাচল যেমনি বৃদ্ধি পায় মৃত্তিকার ভিতরে, তেমনি মৃত্তিকার জৈব পদার্থ বিয়োজন ও ক্ষুদ্র জীবাণুর ক্রিয়াকলাপও বৃদ্ধি পায়, যার ফলে মৃত্তিকা উর্বর হয় বা মৃত্তিকা সার সমৃদ্ধ হতে পারে। মৃত্তিকা একদানাযুক্ত বা সংহত থাকলে বাতান্নয়ন খুব খারাপ থাকে, যার ফলে ফসলের শিকড় মৃত্তিকার একটু গভীরে প্রবেশ করতে পারে না এবং এর প্রয়োজনীয় পুষ্টি উপাদানও পরিশোষণ করতে পারে না। সংহত মৃত্তিকায় কখনো কখনো স্থানীয়ভাবে জলাবদ্ধতারও সৃষ্টি হয়। আর উত্তম সংযুক্তি থাকলে জমি সহজেই চাষ করা যায় ও অল্প ব্যয়ে বীজ বপন বা চারা রোপণ উপযোগী করা যায়। পক্ষান্তরে অনুন্নত সংযুক্তির মৃত্তিকাকে অনুরূপ অবস্থায় আনতে গেলে অনেক বেশি সময় ও শ্রমের ব্যয়। মৃত্তিকার মৃত্তিকার প্রোফাইলে বা মৃত্তিকার পরিলেখের মধ্যে যে খ বা বি স্তরটি রয়েছে, সেই স্তরে যদি নিবিড় প্যান থাকে তাহলে পানি নিষ্কাশন বিঘ্নিত হয়। সুতরাং বি স্তরের সংযুক্তিও কৃষির উন্নয়ন সাধনে গুরুত্ব বহন করে। মৃত্তিকার এই সংযুক্তি মৃত্তিকার সকল ভৌত রাসায়নিক গুণাগুণকে প্রভাবিত করা যায়। অতএব বলা যায় সংযুক্তি মৃত্তিকার উন্নতির চাবিকাঠি। বা কৃষির উন্নয়ন করতে হলে পূর্বেই মৃত্তিকার উন্নয়ন সাধন আবশ্যক। আর এজন্যই মৃত্তিকা বিজ্ঞানীরা বলেছেন জমির উর্বরতা নির্ভর করছে মাটি ও এর অনুকূল ভৌত ধর্মের। তো আজকের ক্লাসটিতে আমি মৃত্তিকার এই দুটি প্রাকৃতিক গুণাবলী নিয়ে আলোচনা করলাম। প্রথমটি ছিল সয়েল টেক্সচার, দ্বিতীয়টি ছিল সয়েল স্ট্রাকচার, এবং বাকি ক্লাসে আমি বাকি যে গুণাবলীগুলো রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবে সবাই, সেই আশায় শেষ করছি।